যে এক মোলের যোজনী হবে অপর মোলের পরমাণুর সংখ্যা, তাই না? এখানে কি হলো, অক্সিজেনের যোজনী অ্যালুমিনিয়াম পরমাণুর সংখ্যা হলো, আবার অ্যালুমিনিয়ামের যোজনী অক্সিজেনের পরমাণুর সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। বিজ্ঞান পাঠশালায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা ক্লাসে যোগের সংকেত লেখার নিয়ম সম্পর্কে আলোচনা করব। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলেছে, কারণ রসায়ন সম্পর্কে জানতে হলে তোমাকে অবশ্যই রাসায়নিক বিক্রিয়া এবং যোগের সংকেত সম্পর্কে জানতে হবে। তো চলো তাহলে ক্লাসটা আমরা শুরু করি। ক্লাসের শুরুতেই আমাদের যে বিষয়টি সম্পর্কে জানতে হবে তা হলো যোগের সংকেতটা আসলে কি, তাই না? তো সংকেতটা কি? সংকেত হচ্ছে অণুর সংক্ষিপ্ত রূপ। একটি অণুতে কোন কোন মৌলের কতটি করে পরমাণু রয়েছে তা ওই মৌলের প্রতীক এবং তার প্রকৃত সংখ্যা সহ যে সংক্ষেপে প্রকাশ, সেটাকেই বলা হয় রাসায়নিক সংকেত। আমরা একটু বুঝে আসার চেষ্টা করি। যেমন পানি, পানির রাসায়নিক সংকেত কি? পানির রাসায়নিক সংকেত হচ্ছে H2O। অর্থাৎ এটা দ্বারা আমরা বুঝতে পারছি পানির অণুতে দুটো হাইড্রোজেন পরমাণু থাকে এবং একটি অক্সিজেন পরমাণু থাকে। আমরা যদি আরো একটি অণু নিয়ে আলোচনা করি তাহলে দেখতে পাবো ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডের অণুতে কি থাকে? তিনটি হাইড্রোজেন পরমাণু থাকে, একটি ফসফরাস পরমাণু থাকে ও চারটি অক্সিজেন পরমাণু থাকে। তো তাহলে আমরা সংকেতের যে সংজ্ঞা এবং উদাহরণের মাধ্যমে সংকেতটা বোঝার চেষ্টা করলাম। এখন দেখো, এই যে সংকেতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা এক এক রকম হয়ে যাচ্ছে, তো সেই যে সংখ্যাটা আমরা কিভাবে লিখবো সেটা সম্পর্কে কিন্তু আমরা আমাদের আজকের ক্লাস। তো সংকেত লেখার অনেকগুলো কিন্তু নিয়ম রয়েছে, তার ভিতরে প্রথম যে নিয়ম সেটা হচ্ছে সংকেত লেখার সময় কিন্তু আমাদের কতগুলো মৌল বা মূলক ব্যবহার করতে হবে, তাই না? এখন কাকে আমরা আগে লিখবো, কাকে আমরা পরে লিখবো? তো সংকেত লেখার ক্ষেত্রে আমাদের যে বিষয়টি ফলো করতে হবে সেটা হচ্ছে যে পর্যায় সারণীর বাম পাশের মূলকে প্রথমে লিখতে হবে। একটু আমরা উদাহরণের সাহায্যে বুঝে আসার চেষ্টা করি। যেমন দেখো, পানিতে সংকেত হচ্ছে H2O, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত MgCl2। এই ক্ষেত্রে পর্যায় সারণীর বাম দিকের মৌল কোনগুলো? আমরা কি এক নম্বর নিয়মে কি বললাম? বাম দিকের মৌলগুলো বাম পাশে থাকবে। তো দেখো, পানি এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে হাইড্রোজেন এবং ম্যাগনেসিয়ামটা আমরা বাম দিকে লিখেছি। কেন বাম দিকে লিখেছি? কারণ ম্যাগনেসিয়াম এবং হাইড্রোজেন তারা কিন্তু পর্যায় সারণীর বাম পাশেই থাকে। আবার দেখো, পানি এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে অক্সিজেন এবং ক্লোরিনকে আমরা ডান পাশে লিখেছি। কেন ডান পাশে লিখেছি? কারণ হচ্ছে অক্সিজেন এবং ক্লোরিন কিন্তু পর্যায় সারণীর ডান পাশে থাকে। তাহলে কিন্তু আমরা মোটামুটি একটা একেবারে প্রাইমারি স্টেজের একটা ধারণা পেয়ে গেলাম সংকেত লেখার সময় বাম পাশের মূল্যগুলোকে, পর্যায় সারণীর বাম পাশের মূল্যগুলোকে আমরা প্রথমে লিখবো। চলো আমরা দ্বিতীয় নিয়মটি নিয়ে একটু আলোচনা করি। দ্বিতীয় নিয়ম কি বলছে? যোগের সংকেত লেখার সময় ধাতু বা ক্যাটায়ন থাকবে বাম পাশে এবং অধাতু বা অ্যানায়ন থাকবে ডান পাশে। খেয়াল করবে যে ধাতু কোন পাশে লিখবো এবং অ্যানায়ন বা অধাতুটাকে কোন পাশে লিখবো। আমরা উদাহরণের সাহায্যে একটু বোঝার চেষ্টা করি। দেখো, এখানে আমি তিনটা উদাহরণ দিয়েছি। একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, একটা ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং একটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এক্ষেত্রে দেখো যে সোডিয়ামটা কিন্তু ধাতু এবং ক্যাটায়ন এবং ক্লোরিনটা কি? ক্লোরাইড আয়ন, তাই না? অ্যানায়ন, অধাতু এবং অ্যানায়ন। তো ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে একই ব্যাপার, ম্যাগনেসিয়াম ধাতু এবং ক্যাটায়ন। আবার ক্লোরিনটা কি? অধাতু এবং অ্যানায়ন। এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামটা ধাতু এবং ক্যাটায়ন এবং হাইড্রোক্সাইডটা কিন্তু এখানে অ্যানায়ন, তাই না? তার মানে আমরা কিন্তু দ্বিতীয় নাম্বার রুলটা সম্পর্কেও একেবারে ক্লিয়ার ধারণা হয়ে গেল যে ধাতুকে অবশ্যই আমরা কোন পাশে লিখবো? বাম পাশে লিখবো। এবং অধাতু বা অ্যানায়নটা কোন পাশে লিখবো? ডান পাশে লিখবো। তোমরা কিন্তু এটা একটু খেয়াল করবে এবং চর্চা করবে, তাহলে দেখবে এটা তোমাদের কাছে খুব সহজ হয়ে গেছে। ওকে, আমরা তৃতীয় নাম্বার নিয়মটা নিয়ে আলোচনা করি। মনে রাখবে, তৃতীয় নাম্বার নিয়মটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ম। কারণ তৃতীয় নাম্বার নিয়মের ক্ষেত্রে আমরা এই যে বিভিন্ন অণুতে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর সংখ্যা যে আলাদা আলাদা রকম দেখি, সেটা কিভাবে হয় সেইটা নিয়ে কিন্তু আলোচনা রয়েছে এই 3 নাম্বার রুলে। তো এখানে দেখো 3 নাম্বার রুলটা কি বলেছে? দ্বিমূল যৌগ মানে দুটো মৌল দ্বারা গঠিত যৌগ, একটি মৌল বা একটি যৌগমূলক দ্বারা গঠিত যৌগ, দ্বিমূলক মানে যে যৌগে দুটোই যৌগমূলক থাকবে, সেই সকল যৌগের সংকেত লেখার সময় একটি মৌলের পরমাণু বা যৌগমূলকের সংখ্যাটা হবে অপর মৌলের পরমাণু বা যৌগমূলকের যোজনীর সমান। তোমরা একটু খেয়াল করো, আমি দুটো বিষয়টাকে একটু হাইলাইট করি। একটা হচ্ছে কি, মৌলের পরমাণুর সংখ্যা বা যৌগমূলকের সংখ্যাটা কার সমান হবে? অপর যে মূলক বা মৌলটা যোগের মধ্যে থাকবে সেইটা সমান হবে, তার যোজনীর সমান হবে। একটু আমরা উদাহরণের সাহায্যে বুঝি, তাহলে সহজে আমরা বিষয়টা বুঝতে পারবো। যেমন দেখো, অ্যালুমিনিয়ামের যোজনী 3, অক্সিজেনের যোজনী কত? 2। তাহলে অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন দ্বারা যদি কোনো যৌগ গঠিত হয় তার সংকেতটা কেমন হবে? সংকেতটা হবে এরকম। কেন এরকম হলো? আমরা কি বলেছি বা নিয়মে কি বলেছে? যে এক মৌলের যোজনী হবে অপর মৌলের পরমাণুর সংখ্যা, তাই না? এখানে কি হলো? অক্সিজেনের যোজনী অ্যালুমিনিয়াম পরমাণুর সংখ্যা হলো, আবার অ্যালুমিনিয়ামের যোজনী অক্সিজেনের পরমাণুর সংখ্যা হলো। তার মানে কিন্তু বিনিময় করে, তাই না? বিনিময় করে হলো অ্যালুমিনিয়ামের যোজনীটা অক্সিজেনের পরমাণুর সংখ্যা, অক্সিজেনের যোজনীটা অ্যালুমিনিয়ামের
পরমাণুর সংখ্যা। ওকে, আমরা আরো একটি উদাহরণ দেখি। সেখানে কি রয়েছে, সেখানে একটি মৌল রয়েছে এবং একটি যৌগমূলক রয়েছে। এখানে আয়রনের যোজনী কত 3, আর এখানে ফসফেটের যোজনী কত 2, তাই না? আয়রনের যোজনী কিন্তু 2 বা 3 উভয়ই হতে পারে। তো যদি তোমার আয়রনের যোজনীটা 3 হয় তাহলে সংকেতটা কেমন হবে? সংকেতটা কিন্তু এরকম হবে। এরকম কেন হলো? ওই যে নিয়মের মধ্যে বলা হচ্ছে যে একটার যোজনী আরেকটির পরমাণু বা মূলকের সংখ্যা। এইখানে সালফেটের যোজনী 2, যেটা আয়রনের পরমাণুর সংখ্যা। আবার আয়রনের যোজনী 3, যেটা সালফেটের পরমাণুর মূলকের সংখ্যা। এখানে খেয়াল করবে, এইখানে কিন্তু অবশ্যই যদি মূলকের সংখ্যা একের অধিক হয়, 2, 3 হয়, সেক্ষেত্রে এই সংখ্যাটা লেখার আগে অবশ্যই সেই মূলকটাকে কিন্তু ব্র্যাকেটের মধ্যে নিবে। ব্র্যাকেট যদি না দাও তাহলে কি হতো? এটাকে 43 বোঝাইতো, অর্থাৎ অক্সিজেন 43টা হইতে এরকম বোঝাইতো। তার মানে মূলকের সংখ্যা যদি 2, 3 বা অধিক লিখতে চাও তাহলে মূলকটাকে অবশ্যই ব্র্যাকেটের মধ্যে রেখে লিখতে হবে। আচ্ছা, আমরা এটাও বুঝে গেলাম। তাহলে এখন পরের আরেকটা উদাহরণ দেখি, যেখানে দুটাই হচ্ছে যৌগমূলক, একটা অ্যামোনিয়াম আয়ন আর একটি হচ্ছে ফসফেট, তাই না? ফসফেট মূলক, একটা অ্যামোনিয়াম মূলক আর একটা ফসফেট মূলক। এখানে যোজনী কত? অ্যামোনিয়ামের যোজনী 1, ফসফেটের যোজনী হলো 3। তাহলে ফসফেট এবং অ্যামোনিয়াম দ্বারা গঠিত যৌগটা কেমন হবে? ঠিক এইরকম হবে। কেন এরকম হলো? কারণ হচ্ছে ফসফেটের যোজনী হবে অ্যামোনিয়ার মূলকের সংখ্যা, আবার অ্যামোনিয়াম আয়নের যোজনী হবে ফসফেটের মূলকের সংখ্যা। ওকে, আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম। বাট এইখানে আমি তোমাদেরকে বোঝানোর জন্য ব্র্যাকেট দিয়ে বোঝাতে চেষ্টা করেছি। তবে মূলকের সংখ্যা যদি একটা হয় তাহলে এরকম ব্র্যাকেট দিয়ে এইভাবে লিখতে হবে না। কিভাবে লিখতে হবে? এইরকম ভাবে লিখতে হবে। তো ঠিক আছে, যদি একটা হয় তাহলে আমরা ব্র্যাকেট দিব না, শুধু এইভাবে লিখবো। তাহলে 3 নাম্বার নিয়মটা তোমরা ক্লিয়ার হয়ে বুঝতে পেরেছো, ভালো করে বুঝতে পেরেছো। বলবো 4 নাম্বার নিয়মটি হলো যোগের সংকেত লেখার ক্ষেত্রে উভয় মৌল বা যৌগমূলকের যদি একই রকম হয় তবে মৌলের পরমাণু বা যৌগমূলকের সংখ্যা উল্লেখ করতে হয় না। আমরা উদাহরণের মাধ্যমে বুঝে আসি। দেখো, ম্যাগনেসিয়ামের যোজনী 2, অক্সিজেনের যোজনী 2। তাহলে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন দ্বারা গঠিত যৌগের সংকেত কি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড। এখানে দেখো, আমরা কিন্তু অক্সিজেনের যোজনী ম্যাগনেসিয়ামের সংখ্যা হিসাবে লিখিনি, আবার ম্যাগনেসিয়ামের যোজনী অক্সিজেনের সংখ্যা হিসাবে লিখিনি। কারণ কি? কারণ প্রত্যেকের যোজনী একই রকম, সমান, তাই। তো এরূপ আমরা আরো কিছু যৌগ দেখি যাদের ক্ষেত্রে কি রয়েছে, উভয় মৌলের যোজনী সমান, যেমন ক্যালসিয়াম অক্সাইড, আয়রন অক্সাইড, বেরিলিয়াম অক্সাইড, লিড অক্সাইড, কপার অক্সাইড এবং জিঙ্ক অক্সাইড। এই ক্ষেত্রে আমরা কিন্তু পরমাণুর সংখ্যা উল্লেখ করলাম না। কারণ কি? কারণ হচ্ছে ক্যালসিয়াম, আয়রন, বেরিলিয়াম, লিড, কপার এবং জিঙ্ক এদের যোজনী 2, আবার অক্সিজেন যোজনী 2। যেহেতু প্রত্যেকেরই যোজনী সমান তাই আমরা সংখ্যাটা উল্লেখ করিনি বা করার প্রয়োজন হয়নি। এখন আমরা একটি মৌল এবং মূলকের সাহায্যে সেটা দেখার চেষ্টা করব। এখানে জিঙ্ক এর যোজনী 2, কার্বনেট যে মূলক তারও যোজনী 2। তাহলে জিঙ্ক এবং কার্বনেট দ্বারা গঠিত যৌগ হবে জিঙ্ক কার্বনেট। এখানে কিন্তু দেখো, কার্বনেটের সংজ্ঞা জিঙ্কের, কার্বনেটের যোজনী জিঙ্কের পরমাণু হিসাবে লিখিনি, লেখা হয়নি। আবার জিঙ্কের যে যোজনী সেটাও কিন্তু কার্বনেটের সংখ্যা হিসাবে লেখা হয়নি। অর্থাৎ বিষয়টা কি দাঁড়ালো তাহলে? বিষয়টি দাঁড়ালো যে যৌগ লেখার ক্ষেত্রে যদি মৌলদ্বয়ের বা মূলক দ্বয়ের যোজনী একই রকম হয় সেক্ষেত্রে সংখ্যা উল্লেখ করতে হয় না। এখন আমরা 5 নম্বর নিয়মটি আলোচনা করব। 3 নম্বর নিয়মটি যেমন খুব গুরুত্বপূর্ণ ছিল, 5 নম্বর নিয়মটি ঠিক ততটুকুই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে নিয়মগুলো বললাম তার ভিতরে 3 নম্বর এবং 5 নং নিয়মটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এখানে কি বলছে যে যোগের সংকেত লেখার ক্ষেত্রে উভয় মৌল বা মূলকের যোজনী যদি একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তবে সংকেত লেখার সময় মৌলের পরমাণু বা যৌগমূলকের সংখ্যা যোজনী সমূহের ক্ষুদ্রতম অনুপাত আকারে লিখতে হবে, তাই না? অর্থাৎ কি বলেছে যে ধরো কার্বনের যোজনী 4, অক্সিজেন যোজনী 2, অর্থাৎ কার্বন এবং অক্সিজেন দ্বারা গঠিত যৌগের সংকেতটা কি হবে? আগের নিয়ম অনুযায়ী, 3 নম্বর নিয়ম অনুযায়ী অক্সিজেনের যোজনী কার্বন পরমাণুর সংখ্যা হিসেবে গেল এবং কার্বনের যোজনী অক্সিজেন পরমাণুর সংখ্যা হিসেবে গেল। বাট এই যে 5 নম্বর নিয়মে বলেছে যে উভয় মৌলের যোজনী যদি নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তো এখানে কার্বন এবং অক্সিজেনের যোজনী তো 2 দ্বারা ভাগ করা যায়, তাই না? 2 কেও 2 দ্বারা ভাগ করা যায়, 4 কেও 2 দ্বারা ভাগ করা যায়। এক্ষেত্রে তাহলে সংকেতটা কি হবে? এক্ষেত্রে কিন্তু সংকেতটা হবে অন্যটা, অর্থাৎ C2H4 হবে না। কি হবে? প্রথমে আমরা দেখব সেই যোজনীগুলোকে আমরা অনুপাত আকারে লিখব, তারপরে সেখান থেকে আমরা ক্ষুদ্রতম অনুপাত তৈরি করব এবং এই ক্ষুদ্রতম অনুপাতটাই কিন্তু আমরা সংকেতে পরমাণু দ্বয়ের সংখ্যা হিসেবে ব্যবহার করব। অর্থাৎ এখানে তোমার দেখো, এই যে অক্সিজেনের যোজনী 2 এবং কার্বনের যোজনী 4, এদের ক্ষুদ্রতম অনুপাত 1:2 এবং সেটাকে যদি আমরা এই সংখ্যাটাকে যদি আমরা যোজনী লেখার সংকেত লেখার ক্ষেত্রে ব্যবহার করি তাহলে কি হবে? এই যে কার্বন একটা হবে এবং অক্সিজেন কয়টা হবে? 2টা হবে। অর্থাৎ CO2 এটাই হবে কার্বন ডাই অক্সাইডের প্রকৃত সংকেত। ওকে, আমরা এই যে 5 নম্বর যে নিয়মটি তোমরা আবার শুনবে, 2 বা 3 বার করে শুনবে, তাহলে
একটা পর্যায়ে তোমরা ক্লিয়ার হয়ে যেতে পারবে। আমরা কিন্তু সংকেত লেখার জন্য 5টি নিয়মের মাধ্যমে তোমাদেরকে সহজভাবে বিষয়টা উপস্থাপন করলাম। তবে বিষয়টি তোমাদেরকে আরো ভালোভাবে বুঝতে হলে, আয়ত্ত করতে হলে তোমাকে কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। তো আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। যদি ক্লাস থেকে সংকেত লেখার ব্যাপারে কোনো আইডিয়া পেয়ে থাকো, যদি এই ক্লাসটি তোমাদের জন্য একটু উপকারে আসে, তাহলে অবশ্যই আমাকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে উৎসাহিত করবে। তো ঠিক আছে, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সকলকে।